সীমান্ত উত্তেজনার জেরে এবার বাংলাদেশের উপ হাই কমিশনারকে তলব দিল্লির। সাতক্ষীরায় কৃষকের জমিতে চাষে বাধা বিএসএফ এর যৌথ সার্ভে করে নিষ্পত্তির সিদ্ধান্ত। কাস্টমস হাউসের কাছে 142 কোটি টাকা পাওনা নিয়ে বেকায়দায় চট্টগ্রাম বন্দর। 59 বার চিঠি দিয়েও মেলেনি জবাব, পরিশোধের চেষ্টায় কর্তৃপক্ষ। এবং আওয়ামী লীগে আমলে রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান মালিকের চাপে হুমকিতে ছিল সংবাদ মাধ্যমের স্বাধীনতা। বরিশালে মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। বাংলা সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের পরিবার। শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার শেষ করার দাবি জানিয়েছেন তারা। এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন আবু সাইদের ভাই ও সহযোদ্ধারা। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই ঘটনায় রংপুরে একটি মামলা হলেও ট্রাইব্যুনালেও বিচার চলতে কোনো বাধা নেই। লোকাল কোর্টে যতই মামলা হোক, যেহেতু এটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, তাদেরকে আমরা বলেছি যে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনাদের পক্ষ থেকে অভিযোগটা যদি আসে সেটা বরং প্রপার হবে। তো সেই প্রেক্ষিতে ওনারা এসেছেন, যে ওনারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে আসবেন। তারা আজকে এসে সেই ঘটনাগুলোর বর্ণনা দিচ্ছেন এবং আমাদের কাছে লিখিত অভিযোগ ওনারা দেবেন। এই প্রক্রিয়া চলছে। দিনভর আদালতে থাকার পর বেরিয়ে এসে শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী জানান, মামলা করতে নয়, এসেছেন বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে। এই যে বাংলাদেশে এত বড় একটা আলোচিত আবু সাইদ হত্যা মামলা, যেটা দিনের আলোর মতো পরিষ্কার স্পষ্ট দেখা যাইতেছে যে পুলিশের গুলিতে নিহত, তার বিচারের কার্যক্রম নাই কেন? মামলা করতে আসি নাই, এখানে আমরা আলোচনা করতে আসছি এবং জানতে আসছি যে বিচারের প্রক্রিয়াগুলো কি। আবু সাইদের অন্যতম সহযোদ্ধা অভিযোগের সুরে জানান, শহীদ আবু সাইদ হত্যা মামলার এখনো অধিকাংশ আসামি রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। এজাহারভুক্ত আসামিরা তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তো আমরা সেটিতে অত্যন্ত ক্ষুব্ধ এবং কেন তারা গ্রেপ্তারের আওতায় আসতেছে না, এবং আমরা অনেক জায়গায় দেখেছি তারা স্বপদে বহাল রয়েছেন। সুতরাং সেটি কেন, সেটি জানতে এবং সে বিষয়ে করণীয় এবং আলোচনা করতে আমরা আজকে এখানে হাজির হয়েছি। দ্রুত সব আসামিকে গ্রেফতার এবং মামলা নিষ্পত্তির দাবিও জানান তারা অতি সত্বর গ্রেপ্তার এবং বিচারের আওতায় আসবেন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে নগরীর টঙ্গী থেকে বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা, ভাওয়াল বদরে, আলম কলেজ ও জয়দেবপুরে পথচারী ও দোকানদারদের কাছে লিফলেট তুলে দেন তারা। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি এবং গাজীপুর মহানগরীর নেতাকর্মীরা অংশ নেন। পরে দুপুরে ভাওয়ালের বদরে আলম কলেজের মুক্তমঞ্চে পথসভা অনুষ্ঠিত হয়। রাজপথে নেমে রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ স্বীকার করেছেন, অনেকে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন। কেন, কি আকাঙ্ক্ষায়, কোন ধরনের বাংলাদেশ তারা দেখতে চান, তাদের কাছ থেকে এই কথাটি জানার জন্য আমরা তাদের সাথে সংযোগ করছি এবং আমরা জনগণের এই আকাঙ্ক্ষাটাই জুলাই গণঅভ্যুত্থানে ঘোষণাপত্রে দেখতে চাই। সীমান্তে উত্তেজনার জেরে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব। পরদিন বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে নয়াদিল্লি। সোমবার এক প্রতিবেদনে বিষয়টি জানায় দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। এতে বলা হয়, নয়াদিল্লি ও ঢাকার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার বিষয়ে আলোচনা করতে তাকে তলব করা হয়েছে। দুই দেশের সীমান্তের নির্দিষ্ট 5টি জায়গায় ভারত বেড়া নির্মাণের চেষ্টা করেছে বলে সম্প্রতি অভিযোগ করে বাংলাদেশ। এ বিষয়ে আলোচনার জন্য রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশি কৃষকের জমিতে চাষে বাধা দিয়েছে বিএসএফ। 15 জানুয়ারি দুই দেশের যৌথ সার্ভের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে বলে সিদ্ধান্ত হয়েছে পতাকা বৈঠকে। শনিবার বিকেলে সাতক্ষীরার ভোমরার লক্ষ্মীদারি সীমান্তে বাংলাদেশি কৃষক তার জমিতে চাষ করতে গেলে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ সদস্যরা বাধা দেয়। এই ঘটনায় রোববার দুপুরে ভোমরা সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন 33 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক। বিএসএফ এর পক্ষে
নেতৃত্ব দেন 102 ব্যাটালিয়ন বিএসএফ কমান্ডার রমেশ কুমার। আপত্তিকৃত জায়গায় আগামী 15 জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগ যৌথভাবে মাপ দেওয়ার পর বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে জানায় বিজিবি। অপ্রীতিকর কোনো কিছু ঘটে নাই, আমরা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং এ আছি বিএসএফ এর সাথে। এখানে 2টা প্যাচ আছে, এখানে একটা ভারতের একটা বাংলাদেশের। এটা আমরা 15 তারিখে যখন সার্ভে করব এটাই এস্টাবলিশ হবে 15 তারিখে। সংঘর্ষের পর থমথমে অবস্থা বিরাজ করছে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে। কর্তৃপক্ষের নির্দেশে হল না ছাড়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এতে তৈরি হয় উত্তেজনা। পরে সুষ্ঠুভাবে আসন বণ্টনের আশ্বাসে বিকেলের মধ্যে হল ছেড়ে যান ছাত্ররা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হলের আসন নবায়নকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের পর থমথমে ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজ ক্যাম্পাস। সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ভূত পরিস্থিতিতে আবাসিক 3টি হল বন্ধের ঘোষণা দিয়ে সোমবার সকাল 8টার মধ্যে ছাত্রদের চলে যাওয়ার নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। কিন্তু হল না ছাড়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এ নিয়ে ফের উত্তেজনা তৈরি হয় ক্যাম্পাসে। পরে সুষ্ঠুভাবে আসন বণ্টনের আশ্বাসে বিকেল 4টার মধ্যে হল ছাড়তে রাজি হন আবাসিক শিক্ষার্থীরা। তাদের দাবি দ্রুত যেন খুলে দেয়া হয় আবাসিক হল। আমরা আশা করি স্যাররা খুব দ্রুত একটা সুষ্ঠু সমাধানের মাধ্যমে দ্রুত হল খুলে দেবে। স্যাররা আমাদের সাথে কথা বলেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের সিটের কোনো ক্ষতি হবে না, আমাদের যে জানমাল তার কোনো ক্ষতি হবে না। তাড়াতাড়ি এটা সমাধান করতে হবে, যেভাবে হোক কলেজ প্রশাসন এটা সমাধান করবে এবং আমরা ক্লাসে ফিরতে চাই। আমাদের কলেজ খোলা হোক এটা চাই, আমাদের হল খুলে দেওয়া হোক এটা। ভোটার তালিকা হালনাগাদের কাজ নির্ভুলভাবে করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। যদি সুষ্ঠু নির্বাচন না দিতে পারেন আবার আন্দোলন। আমি কঠিন ভাষায় সবসময় বলি, আপনারা সতর্কতার সাথে দায়িত্বটুকু যাতে যাদেরকে দিয়ে করাবেন তারা যাতে সতর্ক থাকে এবং নির্ভুলভাবে যাতে একটা ভোটার লিস্ট হয় সেদিকে খেয়াল রাখবো। 2006 সালে লগি বৈঠার আমল থেকে 2024 পর্যন্ত সব খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে মাদারীপুর দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন দিলে 2014, 18 ও 24-এর মতো ভোট হবে বলেও মন্তব্য করেন জামায়াতের দ্বিতীয় এই শীর্ষ নেতা। বলেন, সরকারের গুরুত্বপূর্ণ 7-8টি জায়গায় সংস্কারের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ সহ জেলা ও উপজেলা নেতারাও বক্তব্য রাখেন। সব খুনের মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। লগি বৈঠার হত্যা দিয়ে 24-এর 5 আগস্ট পর্যন্ত হাজার হাজার খুনের সমস্ত দায় হচ্ছে শেখ হাসিনা। নির্বাচন ব্যবস্থা সংস্কার করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা বলবো, আপনি নির্বাচন একটা রোডম্যাপ ঘোষণা করুন। 100 পণ্যের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন যশোরের ব্যবসায়ীরা। দুপুরে চেম্বার অব কমার্স কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তারা। ব্যবসায়ীদের অভিযোগ, উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই 9 জানুয়ারি প্রায় 100 পণ্য ও সেবার ওপর ভ্যাট, সম্পূরক ও আবগারি শুল্ক আরোপ করে প্রজ্ঞাপনে জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে নিত্য প্রয়োজনীয় কয়েকটি পণ্যের দাম বেড়ে যাওয়ায় বেচাকেনার ওপর প্রভাব পড়বে। সংকট সমাধানে কর আদায়ের পরিধি বাড়িয়ে রাজস্ব সমন্বয়ের উদ্যোগ নেয়ার দাবি জানান তারা। রাজস্ব ঘাটতি মেটাতে কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে মাদারীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে তিনি কথা জানান। খাদ্য মন্ত্রণালয়ের অনিয়ম দুর্নীতি অনুসন্ধান করছে দুদক। সরকার তো এত রাজস্ব লাগে, ধরেন খাদ্য এই যে দেয়া হচ্ছে এইভাবে আপনার এত প্রচুর ভর্তুকি লাগে, এই টাকাগুলি কোথাও না কোথাও থেকে আনতে হয়।
আপনার সুতরাং এখানে কিছু ক্ষেত্রে এটা করা হয়েছে এবং আমার মনে হয় না যে এতে করতে যে বড় রকমের অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। সামান্য পরিমাণে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা অতিরিক্ত ব্যয় আমাদের করতে হবে। যে নিয়ম আছে সেগুলি সম্পর্কে অনুসন্ধান চলছে, দুদকও অনুসন্ধান করছে, আমরাও অনুসন্ধান করছি, ভবিষ্যতে আরও অনুসন্ধান কার্যক্রম চলবে। চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে 142 কোটি টাকা বকেয়া পাওনা নিয়ে চরম বেকায়দায় পড়েছে বন্দর কর্তৃপক্ষ। নিলামে বিক্রিত পণ্যের হিস্সা বাবদ পাওনা টাকা চেয়ে অন্তত 59টি চিঠি দেওয়া হয়েছে। এমনকি বকেয়া পাওনা আদায় না হওয়ায় সরকারি অডিট আপত্তিও উঠেছে বন্দরের বিরুদ্ধে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা যে কোনো সাধারণ পণ্য 30 দিন এবং পচনশীল পণ্যের ক্ষেত্রে 7 দিনের মধ্যে ছাড় করার বিধান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আমদানি পণ্য ছাড় না হলে নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। আর নিলামে বিক্রি হওয়া পণ্যে FCL কন্টেনারে 20% এবং LCL পণ্যে 15% হিস্সা পায় বন্দর। চট্টগ্রাম কাস্টম কমিশনারের কাছে বন্দরের পক্ষ থেকে দেওয়া 59 নম্বর চিঠিতে বিগত 2011 সালের নভেম্বর থেকে এই হিস্সা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। বছরের পর বছর হিস্সার 142 কোটি 72 লাখ 39 হাজার টাকা বকেয়া পড়ে থাকায় সরকারি অডিট টিম বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অডিট আপত্তি উত্থাপন করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। যে মালগুলা অকশন সেল আউট হয় সেগুলোর একটা সেল প্রসিডার একটা অংশ আমরা পাই, সেটার হিসাব করতে করতে আমরা এখন 140 কোটি টাকার মতো আমরা পাওনা হই। মাঝে মাঝে কিছু পণ্য বোঝাই কন্টেনার, ইয়কশন এবং ফল, আদা, খেজুর, জুসের মতো বাকি পচনশীল পণ্যগুলো হাতুড়ি পিটিয়ে উন্মুক্ত নিলামে বিক্রি করে চট্টগ্রাম কাস্টম হাউস। অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে হিস্সা জটিলতা কাটিয়ে বন্দরের পাওনা পরিশোধের চেষ্টা চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের এই কর্মকর্তা। চিঠিটা পাঠিয়েছে, এটা হয়তো ওই শাখা থেকে, সংশ্লিষ্ট শাখা থেকে এটা ফাইলটা পুট আপ হয়ে এটা কার্যক্রম গ্রহণ করবে। এখনো 10,000-এর বেশি পণ্য বোঝাই কন্টেনার নিলামের অপেক্ষায় থাকলো মামলা সহ নানামুখী জটিলতায় চট্টগ্রাম কাস্টম হাউস নিলামে গতি আনতে পারছে না। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে বন্দর ভবনের দূরত্ব মাত্র 20 থেকে 30 গজ। গত 11 বছরে পাওনা হিস্সা চেয়ে চিঠি দেওয়া হয়েছে বন্দরের পক্ষ থেকে 58টি, কিন্তু সেই টাকা পাওয়া যায়নি, বরং টাকা বাড়তে বাড়তে এসে দাঁড়িয়েছে 142 কোটিতে। তারপরে বন্দর কর্তৃপক্ষ আশা করছে সব জটিলতা নিরসন করে কাস্টম হাউস তাদের ন্যায্য হিস্সা পরিশোধ করবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আওয়ামী লীগ আমলে রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান মালিকের চাপে হুমকিতে পড়ে গণমাধ্যমের স্বাধীনতা। বরিশালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। সোমবার বরিশালের শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভা করে গণমাধ্যম সংস্কার কমিশন। এতে অংশ নেন বিভাগের 6 জেলার শতাধিক সাংবাদিক। এ সময় তৃণমূল পর্যায়ে সাংবাদিকতায় ঝুঁকি ও বেতন বৈষম্যের কথা তুলে ধরেন সাংবাদিকরা। আমরা যারা বাইরে আছি, আমরা কতটা দুর্বিষহ জীবনযাপন করছি, আমরা চিকিৎসা করতে পারতেছি না, আমরা বেতন পাচ্ছি না। জেলা পর্যায়ে যারা কাজ করে তাদের জন্য ওয়েজ বোর্ড পুরোপুরি কখনোই বাস্তবায়ন হয়নি। আমি ইচ্ছা করলে একটা বিরুদ্ধে লিখে দিলাম, তার জীবনটাকে, তার সংসারকে সবকিছু তছনছ করে দিলাম, এটা হতে পারে না। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, বিগত দিনে রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠান মালিকের চাপে হুমকিতে পড়ে গণমাধ্যমের স্বাধীনতা। আমরা যদি পক্ষপাত করি, আমরা যদি রাজনৈতিক লেজুর ভিত্তি করি, তাহলে মানুষের আস্থা আমরা পাবো না। সরকারের নিয়ন্ত্রণ যেমন আছে ঠিক তেমনি তার পাশাপাশি আছে রাজনৈতিক দলের প্রভাব, রাজনৈতিক দলের ভীতি প্রদর্শন, ভয় দেখানো, ক্ষমতার প্রভাব খাটানো। চলতি মাসেই শেষ হচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশনের কাজ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে গ্রেফতার করে হাজির করার দিনে চট্টগ্রাম আদালত চত্বরে ভাঙচুর ও হামলার মামলায় 63 আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। তবে এ জামিনের বিরোধিতা করে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন অন্য আইনজীবীরা। আজকের কি কারণে মাননীয় আদালত জামিন আমল বিবেচনা করতেন জানি না। এই আসামিরা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল। অনতি বিলম্বে
অবিলম্বে এই হত্যা মামলায় দ্রুত শাস্তি দিয়ে বাকি যেগুলি মামলা হয়েছে 6টি মামলায় আসামিদেরকে গ্রেপ্তার করে দ্রুত শাস্তি দিয়ে আইন বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। রাষ্ট্রপক্ষ জানায় অভিযোগপত্র জমা দেওয়া পর্যন্ত দুটি মামলায় 1000 টাকা বন্ডে 63 জনকে জামিন দেন আদালত। 116 জনের মধ্যে 63 জন আজকে সারেন্ডার করেছে। স্যারের দুই পক্ষের বক্তব্য শুনেছেন এবং আসামিদেরকে 1000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন আপনার পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত। আইন অমান্য করে ভোলার বিভিন্ন নদী থেকে শিকার করা হচ্ছে জাটকা। নিষিদ্ধ জলে ধরা এসব মাছ বিক্রি হচ্ছে প্রকাশ্যে। পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছেন না স্থানীয় প্রশাসন। এতে ইলিশের উৎপাদন হুমকিতে পড়ার শঙ্কা সংশ্লিষ্টদের। ভোলার শিবপুর মাছঘাটে 4 থেকে 6 ইঞ্চি আকারের ইলিশের পোনা বিক্রির জন্য ঝুড়িতে সাজাচ্ছেন এক ব্যাপারী, অথচ 10 ইঞ্চির নিচে ইলিশের পোনা শিকার ও বিপণন দণ্ডনীয় অপরাধ। জেলেরা জানান মৎস্য বিভাগের অভিযান চললে ঝাটকা উঠানামা ও বেচাকেনা বন্ধ করে দেয় আড়ত মালিক ও ব্যাপারীরা, কিন্তু তারা চলে যাওয়ার পরপরই আগের মতো আবারও শুরু হয় বেচাকেনা। তবে অভাবের কারণে বাধ্য হয়ে ঝাটকা ধরার কথা জানালেন তারা। বড় ইলিশ পাই না, তাই একটু ঝাটকা ধরে আর কিস্তি মিস্তি চালানোর লেগে আর পুষা জাল দিয়ে মাছগুলা ধরে আমাদের সম্পদ নষ্ট করে ফেলায়। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিষিদ্ধ জালসহ ধরা পড়ছে জেলেরা, তারপরও থামছে না ঝাটকা নিধন। মৎস্য বিভাগের পক্ষ থেকে আমরা প্রতিনিয়তই অভিযান চলমান রয়েছে। এছাড়া আমরা জেলেদেরকে বিভিন্নভাবে অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি। তবে আইন প্রয়োগে আরো কঠোর হওয়ার গতানুগতিক আশ্বাস মৎস্য বিভাগের। সরাসরি টার্গেট করে জাটকা ধরার মতো সেই পরিবেশ এবং সেই সুযোগ এখন নাই। আইন শৃঙ্খলা বাহিনী সহ মৎস্য বিভাগ এবং প্রশাসন যথেষ্ট তৎপর। মৎস্য বিভাগের তথ্য মতে ভোলায় এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,92,000 মেট্রিক টন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। সিন্ডিকেটের কাছে জিম্মি পটুয়াখালীর কৃষক। 40 কেজিতে মন হলেও বিক্রির সময় কৃষকের কাছ থেকে 48 কেজি ধান নিচ্ছেন ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছে ফরিয়া সিন্ডিকেট দিনের পর দিন এভাবে চাষিদের ঠকালেও নেই কোনো প্রতিকার। 40 কেজিতে 1 মন। তবে পটুয়াখালীতে ধান বিক্রির সময় কৃষকের কাছ থেকে প্রতি মনে 48 কেজি করে নেওয়া হচ্ছে। কৃষকের অভিযোগ শুধু ধান বিক্রির সময়ই প্রতি মনে 8 কেজি করে অতিরিক্ত দিতে হচ্ছে। 40 কেজিতে ধানের মন নেয়, কিন্তু এবছর যে দালালেরা 48 কেজিতে মন নিতে আছে, সেই জন্য আমরা প্রতারিত হচ্ছে। আমাদের ধান তো 40 কেজিতে মন হয়, এখন পাইকারি যেমন 48 কেজি নেয়। আমরা কৃষকেরা ধানের ন্যায্য দাম পাই না। কৃষকের কাছ থেকে কেনার সময় প্রতি মনে 48 কেজি ধরা হলেও ফরিয়া ব্যবসায়ীরা চাল কল ও খুচরা বাজারে ঠিকই প্রতি মন বিক্রি করছে 40 কেজি হিসেবে। মিল মালিকরা জানান দালাল সিন্ডিকেটের কাছে কৃষকের পাশাপাশি ঠকছে মিল মালিকরাও। মন ভাঙ্গে আমাদের 40 কেজি বস্তা সহ 41 করে আমাকে মিলে পৌঁছাই দেয়। আমরা মিল মালিকেরা 41 কেজি সালা সহ ধান আমরা কিনি। এমন কারসাজি ক্যামেরায় ধরা পড়ার পরও অস্বীকার করেন ধান ব্যবসায়ীরা। 41-40 হয়, কিনি আপনার 50, 100 মন, 10 মন, 20 মন। 1000 কিনলে 1050 বা 1100 বিক্রি করি। 1000 টাকা 950 টাকা কেনা যায়, তা আবার নিজেদের খরচায় আনতে হয়। এ নিয়ে কোনো সদুত্তর নেই সংশ্লিষ্ট বিভাগের কাছে। সকল নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া আছে, এই জন্য প্রয়োজনীয় মোবাইল কোর্টের আওতায় এনে এই যারা কৃষকদেরকে প্রতারিত করতে চাচ্ছে তাদের বিচারের আওতায় আনা হবে এবং সকল ক্ষেত্রেই আমরা চাচ্ছি যে 40 কেজিতে ধানের মন বিক্রি হোক। কৃষকের তথ্য মতে প্রতি কেজি ধান উৎপাদন করতে 30 টাকা খরচ হলেও সিন্ডিকেটের কাছে বিক্রি করতে হয় 25 টাকায়। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। এইচএমপি ভাইরাস রোধে হিলি ইমিগ্রেশনের চেকপোস্টে মেডিকেল বুথ স্থাপন করা হয়েছে। সকাল থেকে কাজ শুরু করেছেন টিমের সদস্যরা। ভারত থেকে যারা দেশে ফিরেছেন তাদের জ্বর, সর্দি সহ অন্যান্য উপসর্গ আছে কিনা তা খতিয়ে দেখে দেয়া হচ্ছে ছাড়পত্র। যদি কোনো যাত্রীর শরীরে ভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায় সেক্ষেত্রে হাসপাতালের আইসোলেশনে পাঠানো হবে বলে জানিয়েছে মেডিকেল টিম। এদিকে সচেতনতামূলক উদ্যোগ নেয়ায় স্বস্তি প্রকাশ করেন দুদেশের যাতায়াতকারীরা। তবে পণ্য আনা নেয়া চালক ও সহকারীদের এর আওতায় না আনাই শঙ্কিত স্থানীয়রা।
ঝালকাঠিতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কের ভেতর মিলল মেছো বাঘের 5টি ফুটফুটে ছানা। সকালে শহরের কৃষ্ণকাঠি এলাকায় ভবন নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ দোতলার ছাদ থেকে নিচে সেপটিক ট্যাঙ্কের ভেতরে বিড়ালের মতো প্রাণীকে দেখতে পান কয়েকজন। এদের মধ্যে একজন ট্যাঙ্কের ভেতরে নেমে উদ্ধার করেন 5টি মেছো বাঘের ছানা। নির্মাণাধীন ভবনটির পাশে ঘন জঙ্গল রয়েছে। এই স্থানটিকে নিরাপদ ভেবে মা বাঘ এখানে বাচ্চা প্রসব করেছে বলে ধারণা স্থানীয়দের। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সীমান্ত উত্তেজনার জেরে এবার বাংলাদেশের উপ হাই কমিশনারকে তলব দিল্লির। সাতক্ষীরায় কৃষকের জমিতে চাষে বাধা বিএসএফের, যৌথ সার্ভে করে নিষ্পত্তির সিদ্ধান্ত। এ ছিল বাংলা সময়। সঙ্গে থাকুন সময়ে।